নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব 2025 সালের বর্ষফল নিয়ে, এবং যেটা আপনারা থাম্বনেইলে প্রত্যেকেই দেখেছেন, বর্ষফল নিয়ে আলোচনা তো প্রত্যেকটা মানুষ করেছে, কিন্তু আমরা আজকে শিখব যে বর্ষফল কিভাবে বিচার করা হয়, বর্ষফলটা কিভাবে উঠে আসে। কোনো লগ্ন বা কোনো রাশিভিত্তিক যদি আমরা বর্ষফল বিচার করতে চাই, সেটা জন্মকুষ্ঠিতে বা কোন কোন গ্রহদের গোচরের উপর ভিত্তি করে আমরা যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে বর্ষফলটা বিচার করতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং একটা বিষয় অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে যথেষ্ট মোটিভেট করে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনার জন্য। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে গোচর ফল কীভাবে বিচার করা হয়। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে আপনাদের কিন্তু নিজেদের ক্ষেত্রে নিজের রাশি লগ্ন ভিত্তিক আপনারা খুব সহজেই বিষয়টাকে বুঝে নিতে পারবেন যে আপনাদের আগামী বছরটা বা 2025 সালটা আপনাদের কীরকম যেতে চলেছে। তো যখনই আমরা বর্ষফল বা গোচর ফল বিচার করি, তার উপর সবথেকে গুরুত্বপূর্ণ যে সকল গ্রহগুলো ভূমিকা পালন করে সেই গ্রহগুলোকেই কিন্তু আমি এই জন্মছকে নিয়েছি। প্রথমত হচ্ছে সবথেকে প্রথম যে গ্রহটা উঠে আসে সেটা হচ্ছে শনিদেব। তার কারণ শনিদেব একটি রাশিতে বা বলতে পারেন 30 ডিগ্রি একটা রাশির মানকে কভার করতে 2.5 বছর সময় নেয়। তাহলে কেন এইখানে শনিকে তুলে নিয়ে আসা হয়েছে? তার কারণ হচ্ছে শনি যে ফলাফলটা আপনাদের জন্মকুষ্ঠি সাপেক্ষে দেবে সেটা কিন্তু লং টার্মের জন্য দেবে, গোচর ফলের ক্ষেত্রে অবশ্যই উঠে আসে। তার পরবর্তীতে আমি নিয়েছি রাহুকে এবং কেতুকে। কেন রাহু এবং কেতু কিন্তু একটা রাশি পরিবর্তন করতে 1.5 বছর সময় নেয়, অতএব রাহু কেতু যে ফলাফলটা আপনাদেরকে দেবে সেটাও কিন্তু আপনাদের 1.5 বছর অর্থাৎ লং টার্মের জন্য সেই ফলাফলটা আপনারা কিন্তু পাবেন। তার পরবর্তীতে আমি বৃহস্পতিকে নিয়েছি। কেন বৃহস্পতি অবশ্যই কিন্তু বলতে পারেন 1 বছর সময় না একটা রাশি পরিবর্তন করতে, অতএব বৃহস্পতিও যে ফলাফলটা আপনাদেরকে দিয়ে যাবে সেটা কিন্তু লং টার্মের জন্য দিয়ে যাবে। এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি মঙ্গলকে নিয়েছি। মঙ্গলকে নেওয়ার কারণ হচ্ছে সংখ্যাতত্ত্বের বিচারে আমরা প্রত্যেকেই জানি 2025 হচ্ছে 9 নম্বর সংখ্যা অর্থাৎ মঙ্গলের বছর। তো মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে যে এই 2025-এ যখন আমরা বর্ষফল বিচার করব, এবং বাকি যে গ্রহগুলো থাকলো সূর্য, চন্দ্র, শুক্র এবং বুধ, এদেরও ভূমিকা থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করতে পারবে না। যখন আমরা ধরুন দৈনিক রাশিফল দেখব, মাসিক রাশিফল দেখব, তো সেক্ষেত্রে অবশ্যই সূর্য, চন্দ্র, বুধ, শুক্রের ভূমিকা যথেষ্টভাবে থাকবে। কিন্তু আমরা যেহেতু লং টার্ম ফলাফল আলোচনা করব, সেখানে কিন্তু আমাদেরকে এই গ্রহগুলোকেই বেশি করে প্রাধান্য দিতে হবে। তাহলে এখন আমরা যখন আমাদের ভিডিও শুরু করব, এখানে সর্বপ্রথম আমাদেরকে দেখে নিতে হবে যে শনি 29শে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে যাবে অবশ্যই মীন রাশিতে কুম্ভ থেকে। তাহলে সেক্ষেত্রে মেষ রাশি 7.5 শুরু হচ্ছে, এটা প্রত্যেকেই আপনারা জানেন। 7.5 বিষয়টা সম্পূর্ণ আলাদা, সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে। কিন্তু আমরা প্রথমে দেখব যে এই যে 2025 এইখানে কিন্তু শনি, রাহু, কেতু, বৃহস্পতি প্রত্যেকটা স্ট্রংগেস্ট গ্রহের কিন্তু রাশি পরিবর্তন হবে। তাহলে 2025 আমরা প্রথমেই ধরে নিতে পারি পরিবর্তনের বছর। অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু নতুন, অনেক কিছু পুরাতন আপনাদের সাথে যোগ হবে এই বছর, এটা প্রথম ব্যাপার। তো যে কোনো লগ্ন রাশি আপনাদের হতেই পারে। তো আমরা যখন পার্টিকুলারলি একটা লগ্ন রাশি নিয়ে আলোচনা করব সেটা আলাদা হবে, কিন্তু এখানে আমরা সাময়িক ফলাফলটা আলোচনা করছি যে গোচর ফল কী করে বিচার করা হয়ে থাকে। তাহলে সেখানে শনি 29শে মার্চ রাশি পরিবর্তন করবে এবং রাহু 18ই মে রাশি পরিবর্তন করবে। তাহলে এই যে 29শে মার্চ থেকে 18ই মে শনি এবং রাহু কিন্তু একসাথে অলমোস্ট 50 দিন কিন্তু মীন রাশিতে একসাথে থাকবে। তখন শুরু হবে কি শ্রাপিত দোষ। এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও আসবে, আমি এখন থেকে আপনাদেরকে বলে রাখছি। তো এই যে 50 দিন শ্রাপিত দোষ হবে, ন্যাচারাল যদি ফলাফল আমরা দেখি, যাদের ধরে নিন শনির সাথে রাহুর অন্তর্দশা চলছে বা রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে, যাদের জন্মকুষ্ঠিতে শ্রাপিত দোষ আছে এবং মীন লগ্ন মীন রাশির বিশেষত এই 3টে যাদের আছে তাদের জন্য কিন্তু এই শ্রাপিত দোষ ভীষণ নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। বাদবাকি রাশিদের ক্ষেত্রেও নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে, সেটা কম বেশি তারতম্য আসবে, কিন্তু এই 3 যাদের বিষয়গুলো বললাম তাদের ক্ষেত্রে সবথেকে বেশি নেগেটিভ ফলাফল আসবে। তার পরবর্তী হচ্ছে কি, অবশ্যই এইখানে কিন্তু আমরা দেখতে পাবো যে বৃহস্পতি 15ই মে রাশি পরিবর্তন করে এইখানে কিন্তু বৃষ থেকে মিথুনে চলে আসবে। তাহলে সেইখানেও বৃহস্পতির একটা জোরালো স্ট্রংগেস্ট রাশি পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতির ফলাফলটাও আমাদেরকে বিচার করতে হবে। এবং এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে কিনা মঙ্গলের বছর হলেও কিন্তু আমরা মঙ্গলকে পূর্ণরূপে স্ট্রং অবস্থাতে এই বছর পাবোই না। তার কারণ হচ্ছে কি, মঙ্গল এখন বর্তমানে কর্কট রাশিতে বক্রী হয়ে বসে আছে, নিচস্থ হয় কর্কট রাশিতে মঙ্গল, আমরা প্রত্যেকে জানি। তো যখন নিচস্থ করে কোনো গ্রহ বক্রী হয়
তখন সে কিন্তু উচ্চস্থ সমান ফলাফল দেয়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মঙ্গল এখন বর্তমানে আমি বলবো নিউট্রাল জায়গাতে আছে, কিন্তু যখন মঙ্গল ধরে নিন এইখানে কিন্তু ব্যাকের ঘরে চলে যাবে, মিথুন রাশিতে চলে যাবে, গিয়ে 24শে ফেব্রুয়ারি কিন্তু সে মার্গী হবে। মার্গী হয়ে 24শে ফেব্রুয়ারির পরে কিন্তু সে আবার 2রা এপ্রিল কর্কট রাশিতে এসে দীর্ঘ সময়ের জন্য নিচস্থ হবে। তো সে কিন্তু 2রা এপ্রিল থেকে 7ই জুন অবধি নিচস্থ থাকবে। তাহলে জুন মাস অবধি আমরা মঙ্গলকে সেইভাবে পাচ্ছিই না, তাহলে মঙ্গল এখানে সাপোর্ট সেরকমভাবে দিতেই পারছে না। সব থেকে ভাইটাল সময় হবে 2রা এপ্রিল থেকে 7ই জুন, যেটাতে মঙ্গল পূর্ণরূপে নিচস্থ অবস্থাতে থাকবে। তাহলে মঙ্গল নিচস্থ মানে সমস্যার জায়গা তৈরি হবে। মানুষের বলতে পারেন মঙ্গল নিচস্থ মানে কি, এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের এনার্জির অভাবে আপনারা প্রত্যেকেই ভুগবেন 2রা এপ্রিল থেকে 7ই জুন যে সময়টা। এখনও কিন্তু কিছুটা তারতম্য দেখা যাচ্ছে বর্তমান সময়তে, সেখানেও মঙ্গল নিচস্থ করে বক্রী হয়ে থাকার জন্য, সেটাও কিন্তু প্রবলেমের জায়গা। এবং কেতুর ক্ষেত্রে কি, কেতুও সেম, এখানে অবশ্যই রাহুর সাথে 18ই মে গোচর করবে। তাহলে কেতুও কিন্তু কন্যা রাশি নিচস্থ ঘর থেকে সে কিন্তু মোটামুটি বলতে পারেন কমফোর্ট জোন না হলেও কন্যা রাশির থেকে সিংহ রাশিতে কেতু কিন্তু কিছুটা পজিটিভ ফলাফল দিয়ে থাকে। নিচস্থ হয় কন্যা রাশিতে, সেই সাপেক্ষে কিন্তু সূর্যের রাশিতে নিচস্থ হয় না, নেগেটিভ ফলাফল বলবো না কিন্তু পজিটিভও বলবো না, সেক্ষেত্রে একটা নিউট্রাল ফলাফল আমরা এই বছর কেতুর থেকে আশা করতে পারি। এবং রাহুর ক্ষেত্রেও তাই, রাহু যেহেতু মিন থেকে ধরে নিন কুম্ভতে চলে আসবে, এখানে নিচস্থ ঘর থেকে কিন্তু সে মিত্র ক্ষেত্রে চলে আসবে, সেক্ষেত্রেও রাহুর থেকেও আমরা একটা পজিটিভ ফলাফল এবারে আশা করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের গোচর। এর ওপর ভিত্তি করে আমাদের বলতে পারেন জন্মকুষ্ঠির প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে বিবেচনা হবে যে কোন কোন লগ্ন বা কোন রাশি সাপেক্ষে কোন ঘরের ওপর দিয়ে রাহু, শনি, কেতু, বৃহস্পতি, মঙ্গল গোচর করছে, সেইটাই কিন্তু আমাদের বর্ষফল হিসাবে উঠে আসবে। পরিষ্কার করে বোঝাতে পেরেছি। এবার আমরা প্রত্যেকটা লগ্ন রাশি নিয়ে আলোচনাতে চলে আসব। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে 2025-এর বর্ষফল কেমন হতে চলেছে। তো গোচরের ভিডিওটা অলরেডি আমরা ফার্স্টে অ্যাড করে দিয়েছি। তাহলে গোচরটা যখন আমরা জেনে গেছি, এবার খালি দেখে নিতে হবে যে মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে গোচরগুলো কোন কোন ঘরের ওপর দিয়ে হচ্ছে। প্রথমেই বলে রাখি, যাদের মকর লগ্ন তারা কিন্তু বেশি করে ভিডিওটাকে প্রাধান্য দেবেন। যাদের রাশি, যারা লগ্ন জানেন না, তাদের যদি মকর রাশি হয় তাদের ক্ষেত্রেও কিন্তু মিলবে, তবে আমি সবসময় লগ্নটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো প্রথম গোচর হচ্ছে কি, অবশ্যই মকর লগ্নের লগ্নাধিপতি শনি, সে আপনি জানেন দীর্ঘ 2.5 বছর ধরে দ্বিতীয় স্থানে গোচরে ছিল, তারপরে সে দ্বিতীয় স্থানে যাচ্ছে। তো দ্বিতীয় স্থানে থেকে শনিদেব অবশ্যই অনেক দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট দিয়েছে, কিন্তু এরপরও আমি বলবো তৃতীয় স্থানে গোচরে গিয়েও কিন্তু শনি যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট দেবে। তার কারণ হচ্ছে কি, পরিশ্রমের কারক গ্রহ শনি আমরা প্রত্যেকেই জানি। তো পরিশ্রমের কারক গ্রহ হয়ে যখন পরাক্রম বা পরিশ্রমের ঘরে গোচরে যাবে শনি, সেক্ষেত্রে কিন্তু মকর লগ্ন মকর রাশির মানুষদের আগামী যে বছরটা মানে 2025 যে বছরটা অবশ্যই কিন্তু তাদের জন্য যথেষ্ট পজিটিভ হবে। কেননা এইখানে এই সকল মানুষরা নিজের কাজকে যথেষ্ট আনন্দ সহকারে করবার একটা চিন্তাভাবনা নেবে, তাদের কাজের এনার্জি বৃদ্ধি পাবে, নতুন নতুন চিন্তাভাবনা বৃদ্ধি পাবে, নতুন নতুন যোগাযোগও বৃদ্ধি করাবে কিন্তু শনিদেবের এই গোচর। কিন্তু সেটা কবে থেকে, অবশ্যই 18 মের পর থেকে, কেন 18ই মে অবধি কিন্তু শনি এবং রাহুর একটা শাপিত দোষ তৃতীয় স্থানে নিচস্থ অবস্থাতে। কেননা রাহু অবশ্যই জানেন আপনারা মিনে নিচস্থ, প্লাস শনি যেহেতু যাচ্ছে, শনি রাহুর শাপিত দোষ, নিচস্থ রাহুর সাথে শাপিত দোষ, অতএব এটা কিন্তু যথেষ্ট নেগেটিভ হবে তৃতীয় স্থানে। তো সেক্ষেত্রে দেখা যাবে বছরের প্রথম দিকটা মানে মার্চ মাস থেকে 18ই মে অবধি অধিক পরিশ্রম, অধিক খাটাখাটুনি বৃদ্ধি পাবে এবং এনাদের ছোট ভাই বোন যারা আছে তাদের কিন্তু শারীরিক সমস্যা তৈরি হবে এবং এনাদেরও হাতে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু এই পার্টিকুলার সময়টাতে বৃদ্ধি পেতে পারে। তারপরে আমি বলবো যেখানে অবশ্যই কি হবে, রাহু কিন্তু যখনই 18ই মে এখানে দ্বিতীয় স্থানে গোচরে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু শনি রাহু মুক্ত হয়ে গেল, সেই তারপর থেকে কিন্তু শনি এখানে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে এবং রাহু যখন দ্বিতীয় স্থানে গোচরে আসবে সেক্ষেত্রে ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেম কিন্তু আপনারা দেখতে পারেন। ফ্যামিলি নিয়ে কিছুটা চিন্তিত বা ডিপ্রেশনে যাওয়ার একটা চান্সেস থাকতে পারে। কেন, ফ্যামিলির মধ্যে ঝগড়া অশান্তি, সম্পত্তি নিয়ে ঝগড়া অশান্তি, ভাই বোনের সাথে এইরকম ধরনের কিছু সমস্যা কিন্তু এই বছর আপনাদের আসতে চলেছে বা আসতে পারে। এবং আরেকটা বিষয় যদি দেখি, যারা সন্তান প্ল্যানিং করছিলেন, অবশ্যই শনিদেবের তৃতীয় গোচর যথেষ্ট পজিটিভ, কিন্তু যেহেতু শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়বে, সেক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে কিছুটা ডিলের যোগ এখানে শনি তৃতীয় দৃষ্টি দেবে। তো সেই দিক থেকে আমি বলবো যে আপনারা কিছুটা হোল্ড করে যান, সেখানে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে। তো এবং রাহু দ্বিতীয় স্থানে গোচরের ক্ষেত্রে বললাম যেরকম হবে সেম এখানে কেতুও কিন্তু অষ্টম স্থানে গোচরে আসবে, এটাও আমরা দেখতে পাবো। কেন, লগ্ন সাপেক্ষে নবমে গোচরে ছিল, এরপরে অষ্টমে যাবে, তো সেখানে অষ্টমে গিয়ে কী করবে, স্পিরিচুয়ালিটি বৃদ্ধি দেবে। এবং এইটাও আমরা দেখতে পাবো যে এই সকল মানুষদের মধ্যে কিন্তু হঠাৎ করে গুপ্তবিদ্যা, রহস্য, রোমাঞ্চ বা বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্র বলুন বা তন্ত্র সাধনা বলুন, এইসবের প্রতি ভীষণ ঝোঁক বা ইচ্ছা বাড়ছে, ঝোঁক বৃদ্ধি পাচ্ছে
এবং এই সকল মানুষদের মধ্যে এই সকল বিষয়কে নিয়ে নানা রকম প্রশ্ন উঠবে। এই সকল মানুষরা কিন্তু এই বছর তাদের লাইফকে আরও গ্রোথে নিয়ে যাওয়ার জন্য হয়তো অনেক জ্যোতিষবিদের সাথে যোগাযোগের মাধ্যমে তারা চাইবে যে তাদের যাতে আরও জীবনটা উন্নতি হোক। তো এরকম ধরনের একটা যোগ কেতু নিয়ে আসবে। তবে আমি বলবো অষ্টমে কেতুর অবস্থান কিছুটা আকস্মিক সমস্যার জায়গা আনতে পারে। আমি বলবো অষ্টমে যখনই কেতু গোচর করবে একটা বিষয় বলবো, কোনো পজিটিভ এক্সপেকটেশন রাখবেন না। নেগেটিভ এক্সপেকটেশন রাখলে সেটা পজিটিভ হয়ে যায়, পজিটিভ এক্সপেকটেশন রাখলে নেগেটিভ হয়ে যায়। এইটা হচ্ছে বিষয়। সেই কারণে আমি বললাম আপনারা পজিটিভ এক্সপেকটেশন রাখবেন না, সেটাই আপনাদের জন্য এই বছরটার জন্য কিন্তু ভালো। এবং তারপরে যদি আমরা দেখি বৃহস্পতি কিন্তু মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে এতদিন পঞ্চমে গোচর করছিল, পঞ্চম থেকে চলে যাচ্ছে ষষ্ঠ স্থানে। তো ষষ্ঠ স্থানে বৃহস্পতির গোচর কিন্তু কোনো অংশে আমি খারাপ বলবো না, কেননা বৃহস্পতি লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বাদশ এবং তৃতীয় পতিতে ষষ্ঠ স্থানে যাচ্ছে। এদিক থেকেও আমি বলবো নতুন কর্মের যোগ কিন্তু বৃহস্পতির এই গোচর নিয়ে আসবে। কবে থেকে? 15ই মের পর থেকে। 15ই মের আগে অবধি কিন্তু এই জায়গাটা কিছুটা নেগেটিভ থাকছে। তারপরেতে আমি বলবো আপনারা কিন্তু নতুন অবশ্যই কর্মের যোগও পাবেন। এবং এইটাও আপনাদেরকে বলে দিচ্ছি, নতুন নতুন মানুষের সাথে আপনাদের প্রথমেই বলেছি পরিচয়, এবং তাদের থেকে আনএক্সপেক্টেড হেল্পও আপনারা পাবেন। হঠাৎ করে এইরকম কোনো মানুষকে পেয়ে যাবেন যার দ্বারা আপনারা কিন্তু যথেষ্ট হেল্প পেয়ে গেলেন বা সাহায্য পেয়ে গেলেন, তার মাধ্যমে একটা নতুন রাস্তা খুঁজে পেলেন। সেই দিক থেকে বৃহস্পতির গোচর কিন্তু খুব ভালো। এবং যদি আপনারা কোনো দিক থেকে কোনো লোন নিয়ে কোনো কিছু করতে চান, সেখানেও বৃহস্পতির গোচর কিন্তু ষষ্ঠ স্থানে থেকে আপনাদেরকে যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে। তো বৃহস্পতির গোচরটাকেও আমরা নেগেটিভ হিসাবে দেখতে পারি না। এবং এর পরবর্তীতে যেটা থাকছে মঙ্গলের গোচর, কেন এই লগ্ন সাপেক্ষে মঙ্গল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ। তার কারণ হচ্ছে চতুর্থপতি এবং কিন্তু এখানে জন্মকুষ্ঠিতে একাদশপতি। তো চতুর্থ এবং একাদশপতি ও মঙ্গল যেহেতু প্রথম দিকটাতে পূর্ণরূপে পীড়িত থাকছে, সেই দিক থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রেও সেম, আপনাদের সাংসারিক জায়গাটা যেরকম সমস্যার কারণ এখানে রাহু তৈরি করবে, সেরকম কিন্তু আপনাদের মায়ের হেলথ ইস্যু আসবে। সাংসারিক সুখের ক্ষেত্রেও কিছুটা প্রবলেম। যদি আপনারা বাড়ি গাড়ি করার কোনো প্ল্যানিং নিয়ে থাকেন, সেই জায়গা থেকে আমি বলবো অবশ্যই কিন্তু কিছুটা হোল্ড করে আপনারা 7ই জুনের পরে যাবেন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। এরকম হতে পারে আপনারা ভুল জায়গা কিনে ফেলতে পারেন যতক্ষণ মঙ্গল বক্রী অবস্থাতে বা নিচস্থ অবস্থাতে গোচর করবে। ভুল গাড়ি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গিয়ে সেখানে আপনাদের ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু একটু প্রবলেম মঙ্গল দেবে। বা জায়গা জমির ক্ষেত্রেও যদি কিছু কিনতে চান, বারংবার পেপার চেক করে বা চেক করিয়ে তারপরেই আপনারা কিন্তু ইনভেস্ট করুন, না হলে তাতে কিন্তু একটা সমস্যার জায়গা দেখা যাচ্ছে। এবং তারপরে যখনই 7ই জুন আপনাদের মঙ্গল এখানে কর্কট রাশি ত্যাগ করে অষ্টমে যাবে, সেই জায়গাতে কিন্তু আপনাদের টুকটাক হেলথ ইস্যু এখানে মঙ্গল দিতে পারে, যেহেতু কেতু যুক্ত হবে মঙ্গল, সেইখানে কিন্তু একটা প্রবলেমের জায়গা। এবার আমি একটা বিষয় বলবো, যখন সপ্তমে আপনাদের মঙ্গল নিচস্থ অবস্থাতে গোচর করবে, সেই সময়তে আপনাদের পার্টনারের কিছুটা হেলথ ইস্যু আসতে পারে। পার্টিকুলার সময়টাকে আমি বলে দিচ্ছি, 2রা এপ্রিল থেকে 7ই জুন বা 6ই জুন অবধি। এই সময়টা কিন্তু আপনাদের পার্টনারের যদি কোনো রকম কোনো হেলথ ইস্যু থাকে, সেটাকে নেগলিজেন্সি করবেন না, সেটাকে পজিটিভলি ট্রিটমেন্টের দিকে নিয়ে যাবেন, সেটাই কিন্তু দরকার। এবং যখনই অষ্টমে গোচরে আসবে, সেই দিক থেকে অষ্টমে কেতু মঙ্গল যোগ আপনাদের ক্ষেত্রে আমি তখন পার্টিকুলার সময়টাতে বলবো যে 7ই জুনের পর থেকে আপনারা চেষ্টা করবেন একবার রক্তদানে গিয়ে রক্তদান করে আসার, কেন মঙ্গল যেহেতু অষ্টমে গোচর করবে আপনাদের ক্ষেত্রে, সেখানে কিন্তু কেতুযুক্ত যেহেতু হবে, সেখানে কিছুটা প্রবলেমের জায়গা দিতে পারে। এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে গোচর। এই বছর আমি অবশ্যই বলবো আপনারা পজিটিভলি দক্ষিণাকালী স্বর্ণপন্ন হন এবং বজরংবলীর আপনারা পুজো করুন বা হনুমান চালিসা পাঠ করুন। এইটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভলি কাজ করবে। এবং ফ্যামিলির ক্ষেত্রে বলবো বুঝে সুঝে আপনারা কিন্তু ডিসিশন নিন, কেন আপনাদেরকে ঝগড়া ঝামেলা অশান্তি হলে সেটাকে থামাতে হবে, নট বাড়াতে হবে। তো আপনাদের দায়িত্ব থাকবে এই সমস্যাগুলোকে কন্ট্রোলে নিয়ে আসার। তো এই মেন্টাল যদি আপনি মাইন্ডসেট নিয়ে এগোতে পারেন, তাহলে আমি বলবো বছরটা কিন্তু খুব খারাপ নয়। তো এই ছিল আমাদের মকর লগ্ন মকর রাশি 2025-এর বর্ষফল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।